হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের রিমি ম্যাম। দেখো, যেমনটা আমি বলেছিলাম যে পঞ্চায়েত এবং আপকামিং যে সমস্ত ডব্লিউবিপি, আইসিডিএস ইত্যাদির পরীক্ষা আসছে কিংবা স্টেটের সেন্ট্রালের যা যাই পরীক্ষা আসছে, তার জন্য কিন্তু আমাদের ইংলিশ ফাউন্ডেশনের ফ্রি অফ কস্টের কিন্তু যে ক্লাস সেটা কিন্তু চলছে। আমি কিন্তু ইউটিউবে একেবারে ফ্রি অফ কস্টেই ইংলিশের ফাউন্ডেশন করাচ্ছি। বেসিক্যালি ভোকাবসের পার্ট কিছুটা শেষ করে এসেছি, যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস এবং ইডিয়াম সম্পর্কে আগের দিন। কিন্তু তারপরে আমরা শুরু করেছিলাম অল্প করে গ্রামারের কিছু পোর্শনের মধ্যে কী পোর্শন, যেমন আগের দিন আমরা আর্টিকেলের দায়ের ব্যবহারটা শিখিয়ে এসেছি। বেসিক্যালি আজকে আমরা আর্টিকেলের এ এবং অ্যানের ব্যবহার করব। আমি এক্ষেত্রে একটু বলে রাখতে চাই যে এরর কারেকশন যেগুলো বলো বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বলো, সেই সব ক্ষেত্রে কিন্তু আর্টিকেল একটা বোঝা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যেহেতু আর্টিকেলের সবচেয়ে সমস্যায় আমরা যে সম্মুখীনটায় পড়ি সেটা হলো হচ্ছে এরর কারেকশনে আমরা আর্টিকেলের এরর ডিটেক্ট করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি রেখেছি কি, আমি আমার চ্যাপ্টারটাই এভাবেই ডিজাইন করেছি যে প্রথমে আমরা একটা এরর কারেকশন করব, দেখব আগে সেই এরর কারেকশনটা করতে পারছি কি না করতে পারলে তারপরে আমরা সেই সম্পর্কিত রুলসে যাব, অর্থাৎ আর্টিকেলের যে রুলস তাতে যাব, সেটা পড়বো, তারপরে আবার একটা এরর কারেকশন রাখবো, যাতে যে রুলসটা তুমি পড়লে সেটা তুমি প্রয়োগ করতে পারছো কিনা সেটা দেখে নেওয়ার জন্য। তাহলে এইটুকুনি বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। অনেকগুলো 11টা প্রায় রুলস আমি বলে দিয়েছি এ এবং অ্যান সম্পর্কে। আর যাদের ভালো লাগছে ভিডিওটা, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং চ্যানেলে অন্যান্য যে সমস্ত ভিডিও চলছে, যেমন ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের যে পঞ্চায়েত এবং আইসিডিএসের জন্য যে ব্যাকরণ ক্লাস সেটা কিন্তু চলছে, সাথে ইংলিশ গ্রামার চলছে যেমনটা তুমি দেখতে পাচ্ছ, সাথে কিন্তু আমাদের ইতিহাসের ফাউন্ডেশন এবং স্ট্যাটিক জিকের ফাউন্ডেশন এবং কিন্তু জিকে প্র্যাকটিসের চলছে। তো চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো কিন্তু একটু চেক আউট করতে ভুলো না, এবং বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করতে অবশ্যই ভুলো না। তাহলে পড়ার মাঝে মাঝে কথা হবে। আপাতত আমরা পড়ার দিকে চলে যাই। দেখো, আমাদের প্রথম প্রশ্ন, অর্থাৎ প্রথম রুলসের প্রথম প্রশ্ন যেটা আমরা প্রথমে করার চেষ্টা করব সেটা হলো, বলছে কোশ্চেনটা দেখো, হি ওয়ান্টস টু বিকাম ইঞ্জিনিয়ার টু সার্ভ দ্য নেশন। এর মধ্যে ভুল কোথায়? এই কোশ্চেনটার মধ্যে বলো, আমাকে বলতে হবে ভুলটা কোথায়। যে হি ওয়ান্টস টু বিকাম ইঞ্জিনিয়ার টু সার্ভ দ্য নেশন, কী মনে হচ্ছে? দেখো, এই যে লাইনটা যদি আমি ধরো 50টা এরর কারেকশন করাচ্ছি, তার মধ্যে এটা তুলে দিলাম, তুমি এখন হয়তো এই এরর কারেকশনটা দেখে এর মধ্যে আর্টিকেলের এররটা খোঁজার চেষ্টা করছো, যেহেতু আমি বলেই দিয়েছি আর্টিকেলের এরর থাকবে। যখন 50টা কোশ্চেনের মধ্যে আমি দেবো বিভিন্ন রকমের এরর তোমাকে প্র্যাকটিস করতে হবে, তখন নিশ্চয়ই তুমি এটা জানতে পারবে না যে এটা আর্টিকেলের এরর না নাউনের এরর না ভার্বের এরর না কিসের এরর। তো আমাকে সেই জন্য কি করতে হবে, যে রুলসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এর অ্যান্সারটা দেখে নিই, মানে আমি বলে দিচ্ছি, শোন কি বলছি। হি ওয়ান্টস টু বিকাম ইঞ্জিনিয়ার শব্দটা এখানে একটু গণ্ডগোল শোনাচ্ছে না? তাহলে কি, এই যে ইঞ্জিনিয়ার শব্দটি অ্যাকচুয়ালি কী দিয়ে শুরু হচ্ছে? ই দিয়ে শুরু হয়েছে, ই ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, মানে কি এ ই আই ও ইউ আমরা জানি, ই হলো তার মধ্যে একটা ভাওয়েল। তো এই যে ই বিকাম হোয়াট, হি ওয়ান্টস টু বিকাম হোয়াট, বিকাম আ বা নয় অ্যান ইঞ্জিনিয়ার। আমরা অনেকের আমাদের প্রবণতা আছে আই ওয়ান্ট টু বিকাম ইঞ্জিনিয়ার বলি, বাট কি সত্যি কি ঠিক না? কারণ ইঞ্জিনিয়ার শব্দটা কি দিয়ে শুরু হচ্ছে? ই দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল আমাদের কি এ ই আই ও ইউ, তাহলে ভাওয়েল সাউন্ডের আমি ইঞ্জিনিয়ার পাচ্ছি। সুতরাং এখানে যে ভুলটা হবে সেটা হচ্ছে অ্যান ইঞ্জিনিয়ার আমাকে শব্দটা লিখতে হবে। ওকে, এবার আমরা চলে আসি রুল নাম্বার 1-এর দিকে। ওকে, দেখো কি বলছে। প্রথমে আমরা যেটা আমি আগে বলবো, যে আমরা মোটামুটি সবাই জানি যে ভাওয়েল যুক্ত যে সাউন্ডগুলো আছে তার আগে অ্যান বসে, এবং কনসোন্যান্টের যুক্ত যে সাউন্ডগুলো আছে তার আগে কি বসে? এ বসে। সাধারণত কনসোন্যান্ট দিয়ে শুরু হওয়ার পূর্বে কি বসবে? এ বসবে, এটা তো আমরা সবাই জানি। আর কি, যদি কোনো শব্দ ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ দিয়ে শুরু হওয়া সত্ত্বেও তার উচ্চারণ যদি কনসোন্যান্টের মতো হয়, তাহলে বিশেষ করে ইউ বা ওয়া এর মতো শব্দের আগে অ্যান না বসে এ বসে। তাহলে কি না, এক তো আমি জানি যে কনসোন্যান্টের আগে এ, কনসোন্যান্ট শব্দের আগে, এবং ভাওয়েল শব্দের আগে অ্যান। কিন্তু ভাওয়েল শব্দের ক্ষেত্রে একটা ব্যতিক্রম কি, যদি ভাওয়েল শব্দটা কি হয় ইউ বা ওয়ার মতো শব্দ করে, তাহলে সেই দুটো শব্দের আগে আমরা
অ্যান না বসিয়ে এ বসাবো। উদাহরণ দেখি, খুব সোজা নিয়ম, আমরা ছোটোবেলা থেকে এই নিয়মটা পড়ে আসছি। যেমন আ বয়, অবশ্যই এটা কনসোনেন্ট, আ চাইল্ড এটাও কনসোনেন্ট, এবং আ বুক এটাও কনসোনেন্ট, এটা নিয়ে সমস্যা নেই। পরেরটা দেখো, পরেরটা বলছে যে আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এই যে ইউ শব্দটা পাচ্ছি, এই যখনই এই ইউ শব্দটা পাবো তখনই কি হয়ে যাবে, এটা যতই এটা ইউনিভার্সিটির ইউ থাকুক ভাওয়েলের ক্ষেত্রে, আমরা এটাতে অ্যান না বসিয়ে এ বসাবো। তেমনই আ ইউরোপিয়ান, সেই শব্দ ই পাচ্ছি কিন্তু উচ্চারণ হলো ইউ এর মতো, সুতরাং এর বদলে অ্যানের বদলে আমরা এ ইউরোপিয়ান বসাবো। তেমনই ওয়া শব্দটা পাচ্ছি, দেখো 1 রুপি নোট, তাহলে ওয়া শব্দের আগেও আমরা অ্যান না বসিয়ে এ বসাবো। ঠিক আছে, তাহলে দুটো শব্দ মনে রাখবে, একটা ইউ আর একটা ওয়া। এই দুটো শব্দের পরে যতই আমার ভাউল থাকুক, কিন্তু এরা দুটো যেহেতু কনসোনেন্ট সাউন্ড করে, তাই এদের আগে এ বসে। চল উদাহরণ দেখি। দেখো এরার কারেকশনটা আবার করার চেষ্টা করো। বলছে গেটিং অ্যাডমিশন ইন আ ইউরোপ ইউনিভার্সিটি ইজ এ ড্রিম ফর মেনি। বলো এর মধ্যে তাহলে ভুল কোথায়? নিশ্চয়ই আমরা যেরকমটা দেখলাম যে ইউরোপ শব্দটা অ্যাকচুয়ালি কিসের মতো সাউন্ড করছে, ওয়াই ইউ এর মতো সাউন্ড করছে, তাই তো, ওয়াই ইউ। সুতরাং যতই এখানে ই থাক, আমরা ইউরোপটাকে কি করব, আ ইউরোপিয়ান ইউনিভার্সিটি। ওকে, চলো নেক্সট রুলসের দিকে যা। এইবার রুলস নাম্বার 2 এর আগে কোশ্চেনটা পড়ো, দেখো করার চেষ্টা করো, না পারলে তখন আমরা নিয়মের দিকে যাব। কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে ইট ইজ আ অনার ফর আস টু ওয়েলকাম দ্য চিফ গেস্ট। নো এরর। বলো কি হবে? কি হবে? আচ্ছা, এবার এখানে আমাদের আর একটা জিনিস জানতে হবে। প্রথমত ভুলটা কোথায়? ভুলটা হলো হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা। এই যে অনার শব্দটা এইচের মতো উচ্চারণ না হয়ে এইচের যে উচ্চারণটা সেটা কি হয়, মিউট থাকে। মিউট থেকে কি হয় যে পরের এই ওটার সাউন্ডটা আমরা প্রথমে দিয়ে শুরু করি, তাই এই ওটার সাউন্ডের জন্যই এখানে অনারের আগে এ না বসে অ্যান। আমি কি হনার বলছি? আমি হনার বলছি না তো, আমি বলছি অনার, অর্থাৎ ও এর সাউন্ডটা আগে আসে, এইচ এর সাউন্ডটা মিউট হয়ে যাচ্ছে। তাই কি হচ্ছে, যেহেতু এইচ এর সাউন্ডটা মিউট হয়ে যাচ্ছে, সেই কারণে এখানে অ্যান হবে। আমি বারে বারে বলছি এ এবং অ্যানে কিন্তু কনসোন্যান্ট এবং ভাওয়েল দিয়ে হয় না, কনসোন্যান্ট যুক্ত শব্দের উচ্চারণ এবং ভাওয়েল যুক্ত শব্দের উচ্চারণ দিয়ে হয়। ঠিক আছে, উচ্চারণ শব্দটা তোমার খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি, যেহেতু এইচটা মিউট হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমি অনার শব্দটা উচ্চারণ করছি, তাই এর বদলে অ্যান হবে। চলো নিয়মটা একবার চট করে দেখে নিই। নিয়ম কি বলছে দেখো, বলছে সাধারণত ভাওয়েল দিয়ে শুরু হওয়া শব্দের পূর্বে অ্যান বসে, অবশ্যই সেটা তো আগেও বললাম। এবার বলছে যদি কোনো শব্দ কনসোন্যান্ট এইচ দিয়ে শুরু হয় কিন্তু এইচ অনুচ্চারিত অর্থাৎ মিউট অবস্থায় থাকে এবং উচ্চারণটি ভাওয়েলের মতো হয়, তার আগে অ্যান বসে। জাস্ট লাইক অনার, জাস্ট লাইক অনার। অনারে কী হলো, আমাদের যে ভাওয়েল শব্দটা আমরা উচ্চারণ করছি অনার, ও দিয়ে উচ্চারণ করছি। তৃতীয় যেটা, সেটা ইম্পর্টেন্ট। দেখো বলছে কোনো সংক্ষিপ্ত পদের প্রথম অক্ষর মানে অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো সাউন্ড করে, তাহলে কিন্তু তার আগে অ্যান বসে। এবার একটা একটা করে উদাহরণ দেখবো, তাহলে বুঝতে পারবো। যেমন দেখো, অ্যান অ্যান্ট, অবভিয়াসলি, অ্যান আমব্রেলা, অ্যান ওপেন উইন্ডো, সবই হলো যে ভাওয়েলযুক্ত সাউন্ড, নো প্রবলেম। তারপরেরটা কি? তারপরেরটা যেটা এইচের ব্যাপার বললাম, যে আওয়ার শব্দটা হাওয়ার বলি না, আমরা কি বলি, আওয়ার, রাইট? তেমনই অনেস্ট ম্যান, মানে ও দিয়ে উচ্চারণ হচ্ছে, তাহলে কি সব কিছুর ক্ষেত্রে অ্যান বসবে। আর পরেরটা যেটা বললাম, অ্যাব্রিভিয়েশনের কথা যেটা বললাম, সেটা কি, সেটা হলো হচ্ছে, যেমন হচ্ছে এমপি বা এসপি কিংবা MLA কিংবা অ্যান এক্স রে, অ্যান FIR, এই সমস্ত শব্দগুলো কিন্তু ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হওয়ায় এগুলোর আগে, এই অ্যাব্রিভিয়েশনগুলোর আগে কি বসে, অ্যান বসে। ওকে, চলো একটা আমরা উদাহরণ করি। দেখো কোশ্চেন, দেখো কোশ্চেন কি বলছে, যে দ্য ভিকটিম ফাইল্ড এ FIR এগেনস্ট দ্য লোকাল মিসক্রিটেন্টস। বল কি শিখলাম আমরা এতক্ষণ? রুল নাম্বার 2তে যে 3টে পয়েন্ট দেখলাম, তার মধ্যে কি শিখলাম? তার মধ্যে রুল নাম্বার
2-এর যে 3 নম্বর পয়েন্টটা ছিল তাতে আমরা শিখলাম যে এই অ্যাব্রিভিয়েশনগুলোর পরে কি হয়, এই অ্যাব্রিভিয়েশনগুলোর পরে আমরা যেহেতু এফআইআরটা দেখো শব্দটা আমরা এফআইআরে কীরকম করে উচ্চারণ করি বলো তো, এফটাকে উচ্চারণ করি আমরা EFF এরম করে, এফআইআর। তো এই শব্দটা পাচ্ছ না, তো সেই কারণেই অ্যাকচুয়ালি এখানে এফটাকে শব্দ দিয়ে শুরু হওয়ার জন্য কি হয়, এর বদলে অ্যান বসে যায়। বোঝা গেল? চলো নেক্সট রুলসের দিকে যাই। দেখো রুলসগুলোকে কঠিন ভাবলে কঠিন না ভাবলে কোনো কঠিন না। আগের দিন দায়ের রুলস পড়িয়েছি, সেগুলো বরং এ অ্যান্ড ডি এর থেকে মোর কনফিউজিং, এগুলো তো অনেক কনফিউজিং কম। ঠিক আছে, তোমরা যারা যারা দায়ের চ্যাপ্টারটা পড়োনি, এ অ্যান্ড ডি এর চ্যাপ্টার এ এবং অ্যানের চ্যাপ্টারটা পড়ার পর কিন্তু দায়ের চ্যাপ্টারটা অবশ্যই পড়ে নেবে। আমি প্লেলিস্ট দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, এবং তুমি যদি প্লেলিস্ট সেকশনে যাও চ্যানেলে, সেখানেও কিন্তু তুমি পেয়ে যাবে। ওকে, চলো এইবারে রুল নাম্বার 3 দিকে আমরা আসি। রুল নাম্বার 3 এর আগে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি, দেখি পারি কিনা। কোশ্চেন কি বলছে, হোয়াইল ওয়াকিং ইন দ্য ডার্ক ফরেস্ট দে এনকাউন্টার্ড টাইগার। বল এর মধ্যে ভুলটা কোথায়? হোয়াইল ওয়াকিং ইন দ্য ডার্ক ফরেস্ট দে এনকাউন্টার্ড টাইগার, নো এরার। ভুল কোথায়? দেখো আমি বলি দিই, বলছি যে যখন তারা কি হচ্ছিল, যে গভীর বন অর্থাৎ অন্ধকার বন দিয়ে হাঁটছিল, তখন তারা মুখোমুখি হয় কার না, একটা বাঘের। এইবারে তাহলে আমি শব্দটা বাংলায় কি বললাম, একটা বাঘের, তাহলে কি এখানে টাইগার শব্দটা লেখা, টাইগার কি ঠিক হচ্ছে? একটা বাঘের সম্মুখীন তারা হয়েছিল, তাহলে কি টাইগার, তাই তো? একটা নির্দিষ্ট একটা বাঘের কথা বলছি, একটাই বাঘের কথা বলছি, তাই টাইগার হবে সঠিক উত্তর। এখানে তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো যে আচ্ছা ম্যাম, আমি এর জায়গায় কেন দি বসালাম না? আমি এর জায়গায় তো দিও বসাতে পারতাম, যে সেই টাইগারটার সাথে দেখা হলো, সেই টাইগারটার সাথে যদি আমি দেখা হতো, তারা বনে হাঁটতে হাঁটতে সেই টাইগারটার সঙ্গে দেখা হলো, ভুল কোথায়? দা টাইগার লিখতেও পারতাম, টাইগার কেন লিখবো? আমি যখন দি এর ক্লাস করিয়েছিলাম, খেয়াল করো আমি তোমাকে বলেছিলাম দি তখনই বসবে যখন একটা স্টেটমেন্ট প্রথমে বলা হবে, তারপর একটা ফুল স্টপ হবে, তারপরে সেই স্টেটমেন্টের রিগার্ডিং সেই বস্তুটিকে আবার বলা হলে তখন সেটাকে দি দিয়ে প্রকাশ করা হবে। বলেছিলাম তো এই কথাটা। এখানে কি স্টেটমেন্টটা দুবার বলা হচ্ছে? এখানে স্টেটমেন্টটা একবারই বলা হচ্ছে এবং একটাই টাইগারের কথা বলা হচ্ছে, যে সে একটা টাইগারের সঙ্গে দেখা হয়েছিল তার। তাহলে যেহেতু বাঘটির কথা প্রথমবার উল্লেখ করা হচ্ছে একটা স্টেটমেন্টে, এবং সেটা কি অর্থে উল্লেখ করা হচ্ছে, যে এটা অনির্দিষ্ট অর্থে উল্লেখ করা হচ্ছে, বাঘটাকে কিন্তু একটা নির্দিষ্ট অর্থে উল্লেখ করা হচ্ছে না। নির্দিষ্ট অর্থে কখন উল্লেখ হতো? যদি আমি স্টেটমেন্টটা তারপরে আরেকটা কোনো স্টেটমেন্ট দিতাম বাঘটার সম্পর্কে, তখন আমরা দা লাগাতাম। কিন্তু যেহেতু বাঘটাকে একবারই একটাই স্টেটমেন্টে উল্লেখ করা হচ্ছে অনির্দিষ্টভাবে, তাই এখানে দায়ের বদলে কিন্তু এ বসে যাবে। তাহলে তুমি ফাউন্ডেশনটাকে না ক্রিস্টাল ক্লিয়ার করতে যাও, প্রশ্ন করো নিজেকে যে কেন এখানে এ বসলো, কেন দা বসালাম না। আমি যেরকম প্রশ্নটা করলাম, এরকম প্রশ্ন করতে শেখো। যত প্রশ্ন করবে দেখবে কনসেপ্ট তত ক্লিয়ার হচ্ছে। ওকে, চলো এর রুলসটা এবার দেখি। দেখো রুলস খেয়াল করো, রুলস কি বলছে, যখন আমরা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু সম্পর্কে প্রথমবার কথা বলি ইন দ্য সেন্স অফ ওয়ান, তখন এ এবং অ্যান বসে। তাহলে যেটা বললাম বাঘের ক্ষেত্রে, ঠিক তেমনই পরেরটা বলছে, যখন কোনো জাতি বা শ্রেণী যে কোনো একটির প্রতিনিধি ইন সেন্স অফ এনি বোঝাতে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ এবং অ্যান বসে। ঠিক আছে, তো আমরা উদাহরণ দেখি, তাহলে পরের যে জিনিসটা সেটা আমরা বুঝতে পারবো। দেখো আগে উদাহরণ দেখো, যেমন হচ্ছে আই নিড আ বুক, আমি একটাই মাত্র বই চাইছি। তাহলে ইন দ্য সেন্স অফ হোয়াট, ওয়ান, যে আমাকে একটা বই দাও। ঠিক আছে, আচ্ছা এইবারে সেকেন্ড যেটা সেটা দেখো, সেটা কি বলছে ইন দ্য সেন্স অফ এনি হবে, এবং কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। আমি কিন্তু আগের দিন তোমাদের যেমন প্রপার নাউন এবং কমন নাউনটা বলেছি, আজকে পড়ার ফাঁকে এক সময় কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা বলে দেবো, চিন্তা করতে হবে না। দেখো এবার দেখো, বলছে আ সান শুড বি ওবিডিয়েন্ট এনি সান ইন দ্য ক্লাস, মানে শব্দটা কি বলা হচ্ছে, আর সান শুড বি ওবিডিয়েন্ট। আর সান শুড বি ওবিডিয়েন্ট মানে কি আমরা এটা বোঝাচ্ছি যে একটা মাত্র সানকেই ওবিডিয়েন্ট হওয়া উচিত? আমরা সান মানে কি বলবো, সান হোল প্রজাতির
প্রজাতির এনি অফ দ্য সানকেই বোঝাচ্ছে, যে হোল প্রজাতির যেটা সান, যে সানই হোক না কেন সবাইকে ওবিডিয়েন্ট হওয়া উচিত। তাহলে এনি সাউন্ড একটা করছে এবং সেটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হচ্ছে, তাহলে তার আগে কি হবে, এ শব্দটা আমরা বসাবো। এনি সান মানে যে কোনো সান মানে সান প্রজাতির যে কোনো সানকেই আমরা ওবিডিয়েন্ট হতে বলছি, মানে বাধ্য হতে বলছি। তাহলে তাকে সিঙ্গুলার, তার ক্ষেত্রে বসিয়ে আমরা একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ এবং অ্যান বসাবো। চলো একটা উদাহরণ একটা কোশ্চেন করি, আরও সলভ হবে ব্যাপারটা। কোশ্চেন কি বলছে দেখো, বলছে সোলজার মাস্ট অলওয়েজ বি রেডি টু ডিফেন্ড হিজ মাদারল্যান্ড। নো এরর। দেখো যেমনটা আমি বললাম যে এনি অর্থে, ইন দ্য সেন্স অফ এনি, মানে এখানে কি হবে, এখানে হয়ে যাবে আ সোলজার। কেন? কারণ এখানে যে কোনো সৈনিক বা কি হচ্ছে, সৈনিক শ্রেণীর যে কোনো মানুষকে, সৈনিক যেই হোক তাকেই আর কি ডিফেন্ড করতে হবে তার মাদারল্যান্ডকে। তো এই যে এনি অফ দ্য সোলজার, যারই কথা হোক, এই যে ব্যাপারটা, এটার জন্যেই কী হবে, আ সোলজার শব্দটা বসবে। ঠিক আছে, চলো নেক্সট রুলসের দিকে যাব। নেক্সট রুলসে যাওয়ার আগে আরেকটা কথা তোমাদেরকে বলে দেই। আমার খুবই অবাক লাগছে যে আমি এতটা খেটে ফ্রি অফ কস্টে তোমাদের বহু জিনিস প্রোভাইড করছি, যেমন বাংলা ব্যাকরণ থেকে শুরু করে ফাউন্ডেশনের যত প্রকারের ক্লাস আছে, এভরিথিং, বাট তোমরা বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করছো না। আমার তো মনে হয় না পেইড ব্যাজেও এতটা পরিমাণে মেটেরিয়ালস দেয় যেটা আমি ফ্রিতে তোমাদেরকে দিচ্ছি ইউটিউবে। এবং আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্টও করতে পারছো থ্রু টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, দুটো, একটা অফিসিয়াল চ্যানেল এবং একটা গ্রুপ, সেখানে তুমি সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবে। তো এতটা প্রিভিলেজ দেওয়ার পরেও তোমরা বন্ধুদের কাছে, নিজেদের বন্ধুদের কাছে বা মানে যারা পরিচিত আছে তাদের কাছে কিন্তু এই চ্যানেলটা পৌঁছে দিচ্ছ না। এটা খুব দুঃখজনক বিষয় যে এতটা খাটার পরেও তোমাদের কাছ থেকে যে রিয়াকশানটা আমি এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু তুমি আমাকে দিচ্ছ না। তো সেক্ষেত্রে আমার হাম্বেল রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলের বিভিন্ন ভিডিও ছড়িয়ে দাও। আশা করি আমি তোমাদেরকে তোমাদের যে চাকরি পাওয়ার জার্নি তাতে কিছুটা হলেও ভ্যালু প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, চলো। তো রুল নাম্বার 4 কী বলছে, যে আওয়ার লোকাল ক্রিকেট টিম থিঙ্কস দ্যাট রাহুল ইজ সচিন অফ দেয়ার গ্রুপ। বলো নো এরর। একটু চেষ্টা করো তো, দেখো তো ভুল কোথায় পাচ্ছ। দেখো কি বলছে, যে আমাদের লোকাল ক্রিকেট টিম ভাবে যে রাহুল হলো সচিনের, মানে রাহুল হলো একেবারে সচিনের মতো, তাদের গ্রুপে রাহুল হলো একদম সচিনের মতো প্লেয়ার। তো এখানে ভুলটা কোথায়? দেখো ভুলটা এখানে, রোহিত ইজ সচিন অফ দেয়ার গ্রুপ, এই জায়গাটায়। মানে কি, রোহিতকে অ্যাকচুয়ালি কী করা হচ্ছে, সচিনের মতো গুণসম্পন্ন একটা ক্রিকেটার বোঝানো হচ্ছে, গুণসম্পন্ন ক্রিকেটার। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, যে সচিন প্রপার নাউন, সচিন তো অ্যাকচুয়ালি একটা প্রপার নাউন, কিন্তু এটাকে অ্যাজ আ কমন নাউনের এক্সপ্রেস করা হচ্ছে। মানে প্রপার নাউন মানে হচ্ছে একটা নির্দিষ্ট করে বোঝাবে, এবং কমন নাউন মানে একটা জাতিকে বা একটা এন্টায়ার রেসকে বোঝাবে। ঠিক আছে, তো সেটা হলো কমন নাউন। মানে সচিন একটা কমন প্রপার নাউন, যেটাকে আমরা নির্দিষ্ট করে জানি সচিন টেন্ডুলকার, কিন্তু সচিন মানে আমরা এখানে বলতে চাইছি সচিন মানে প্রজাতিটা, মানে সচিন যেই সেই আর কি ভীষণই ভালো খেলে। তো এই যে সচিনকে আমরা অ্যাকচুয়ালি প্রপার নাউন থেকে কমন নাউনে নিয়ে আসছি। তো এই ক্ষেত্রে যখনই আমরা এই সচিন প্রপার নাউনটাকে কমন নাউনে প্রকাশ করব, তখন তার আগে আমরা একটা এ বসিয়ে দেব। ঠিক আছে, চলো রুলস দেখে আরও পরিষ্কার হবে। দেখো কি বলছে, যখন কোনো বিখ্যাত ব্যক্তির নাম, অর্থাৎ প্রপার নাউন, যেটা বললাম নির্দিষ্ট করে নামের প্রপার নাউন, সরাসরি সেই ব্যক্তিকে না বুঝিয়ে তার মতো গুণসম্পন্ন অন্য কাউকে বোঝাতে, অর্থাৎ কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়, তখন তার আগে এ এবং অ্যান বসে। যেমনটা আমি প্রথমেই বলে আসলাম। এক্সাম্পল দেখো, যেমন বলছে হি থিঙ্কস হিমসেলফ অ্যান আইনস্টাইন। অর্থাৎ আইনস্টাইন মানে কি, আমরা একটা জিনিয়াস গোষ্ঠীকে ধরি আইনস্টাইন মানে। তো এই যে আইনস্টাইন শব্দটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি জিনিয়াস যে গোষ্ঠী, সেটাকে অ্যাকচুয়ালি আমরা মানে এক্সপ্রেস করছি। তো তার আগে কি হবে, আমরা একটা অ্যান বসিয়ে দেবো, অর্থাৎ যার সঙ্গে তুমি তুলনা করবে। শর্টকাট নিয়ম হলো, যার সাথে তুমি তুলনা করবে তার আগে এ বা অ্যান বসাবে। সোজা কথা, যার সাথে তুলনা করা হবে তার আগে এ বা অ্যান বসানো হবে। ঠিক তেমনই হি ইজ আ
বিক্রমাদিত্য নোন ফর হিজ জাস্টিস মানে কি, যে সে তাহলে তাহলে কী হচ্ছে এখানে, এই যে বিক্রমাদিত্যকে অ্যাকচুয়ালি একটা মানে জাস্টিসের ইয়েতে বোঝানো হচ্ছে। ঠিক আছে, চলো উদাহরণ দেখি। উদাহরণ কি বলছে দেখো, বলছে যে এলোর কারেকশন আবার একটা দিয়েছি দেখো, এই রিগার্ডিং ডোন্ট ট্রাস্ট হিম, হি ইজ রিয়েল শাইলক অফ দিস টাউন। বলো অ্যান্সার কোথায় ভুল, কোথায় ভুল অ্যান্সার? দেখো এইগুলো তোমাদের নিজেদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে শিখতে হবে। আমি এখন আর্টিকেলের এরর করাচ্ছি, মানে তুমি বুঝতে, তুমি খুঁজছো আর্টিকেলের ভুল কোথায় আছে, কিন্তু যখন অনেকটা যখন কিন্তু আর্টিকেল আর কি অনেকটা এরর কারেকশন থাকবে, তখন কিন্তু তোমাকে সব কিছু মাথায় রেখে খুঁজতে হবে যে ভুলটা কোথায়। ঠিক আছে, তার জন্য নিয়ম জানাটা খুব প্রয়োজনীয়। তো কি বলছে যে তাকে ট্রাস্ট করো না, কারণ সে হলো একজন রিয়েল শাইলক। শাইলক হলো হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসের একটা ক্যারেক্টার, মানে যেটা হলো হচ্ছে তোমার শেক্সপিয়ারের লেখা মার্চেন্ট অফ ভেনিস, তার সেখানে শাইলক হলো হচ্ছে একটা সুদখোর মহাজন। ঠিক আছে, ক্যারেক্টারটা তো কি তুলনা, কার সঙ্গে তুলনা করা হচ্ছে? শাইলকের সঙ্গে তুলনা করা হচ্ছে। শাইলক শব্দটা দিয়ে আমরা সেই সুদখোর লোকটার প্রজাতিটাকে বোঝাচ্ছি। তো এখানে সেই কারণে শাইলকের আগে কি বসে যাবে? শাইলকের আগে একটা এ শব্দ বসে যাবে। ওকে, চলো নেক্সট দেখো। এইবার হলো রুল নাম্বার 5। রুল নাম্বার 5 কী বলছে আমরা দেখি, আগে কোশ্চেন দেখি। বলছে যে দ্য নিউলি লঞ্চড এক্সপ্রেস ট্রেন রানস 120 কিলোমিটার দ্য আওয়ার। বলো ভুল কোথায় লাগছে? দ্য নিউলি লঞ্চড এক্সপ্রেস ট্রেন রানস 120 কিলোমিটার দ্য আওয়ার, নো এরর। আচ্ছা, ভুলটা কোথায় লাগছে? ভুলটা এখানে লাগছে না। 120 কিলোমিটার দ্য আওয়ার মানে কি? মানে বলছি যে প্রত্যেক ঘন্টায় কি করে 120 কিলোমিটার করে যায়। তাহলে আমি তো এখানে নির্দিষ্ট কিছু বলছি না, আমি প্রত্যেক ঘন্টার যে রেট সেটাকে বলার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে এখানে কি শব্দটা ঠিক হলো? দ্য আওয়ার শব্দটা হবে যে প্রতি ঘন্টায়। সুতরাং কি হবে? এ হবে না অ্যান হবে? কি হবে? এ লিখবো না অ্যান লিখবো? কোনটা লিখবো? যে বলেছ অ্যান লিখবো, যে বলেছো অ্যান লিখবো, শেষে একদম ঠিক বলেছো। আর যে বলেছো এ লিখবো এইচ দেখে, সে আমার প্রথম সেকেন্ড রুলটা ভালো করে শোনোইনি। তাহলে কি এখানে কি হয়ে যাবে? অ্যান আওয়ার। কেন? কারণ আওয়ার শব্দটা বলছি এইচের উচ্চারণ মিউট। ওকে, চলো নিয়ম দেখি। নিয়ম কি বলছে? যে গুণ বা পরিমাপের নির্দিষ্ট কিছু এক্সপ্রেশন মানে তোমার এক্সপ্রেশন মানে বুঝতে পারছো, বাংলা মনে পড়ছে না, যাই হোক, যেমন মূল্য বা প্রাইস, গতি বা স্পিড বা অনুপাত বা রেশিও বোঝাতে প্রতি ইউনিটের আগে এ বা অ্যান বসে। মানে প্রত্যেকটা ইউনিট যা থাকবে তার আগে কি বসবে? এ বা অ্যান। যেমন কি উদাহরণ দেখি। উদাহরণ বলছে ₹10 আ কিলো, এই যে রেট ₹10 আ কিলো। তেমনই গিভ হিম হাফ আ ডজন ব্যানানা, গিভ হিম হাফ আ ডজন ব্যানানা। কারণ কি? এটা হলো একটা ইউনিটের আগে আমাদের একটা আর্টিকেল প্রয়োজন। আচ্ছা, একটা উদাহরণ দেখি। দেখো কোশ্চেন কি বলছে? বলছে এগস আর বিং সোল্ড অ্যাট 60 রুপিস দ্য ডজন নাও, নো এরর। বলো কি হবে? কি বললাম? নিয়মটা কি বললাম? নিয়মটা বললাম যে কোনো কিছু ইউনিট প্রকাশ করতে গেলে ইউনিটের আগে সবসময় আমরা এ বা অ্যান বসাবো, নাকি ডি বসাবো? ডি নিশ্চয়ই বসাবো না। তাহলে ইউনিটের আগে আমরা ডি কেটে দিয়ে, ডজন হলো একটা ইউনিট, তার আগে আমরা কি বসাবো? একটা এ ডজন বসিয়ে দেব। ওকে, এটা কিন্তু একটা ভালো নিয়ম, এটা একটু খেয়াল রাখবে। চলো এর মাঝে আরও একটা জিনিস বলে দেই। আমাদের ব্যাকরণ যেটা আর কি পঞ্চায়েত এবং আইসিডিএসের জন্য যে বাংলা ব্যাকরণ চলছে, তার কিন্তু 21 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল টেলিগ্রামে। যেহেতু টেলিগ্রাম এখন রেস্ট্রিকশন থাকায় সেই পরীক্ষাটা শিফট করে কিন্তু 24 তারিখ নিয়ে যাওয়া হয়েছে। 22 তারিখে টেলিগ্রাম খুলে যাবে, 24 তারিখে কিন্তু আমাদের পরীক্ষা হবে। 24 তারিখ বিকেলবেলা আমাদের কিন্তু সন্ধি বিচ্ছেদ, কারক অকারক এবং পদ পরিচয়ের ওপরে কিন্তু আমাদের পরীক্ষা হবে, সন্ধেবেলা থেকে বিকেলবেলা এই সময়ের মধ্যে। তো 24 তারিখ তোমরা কিন্তু অবশ্যই যারা এই পরীক্ষার্থী আছো তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গিয়ে এই যে তোমার পরীক্ষাটা সেটা অ্যাটেন্ড করার অবশ্যই চেষ্টা করবে। ওকে, আচ্ছা চলো এবার চলে আসি রুল নাম্বার 6 এর দিক। 6 কি বলছে? বলছে
হোয়াট বিউটিফুল বিল্ডিং দিস হিস্টোরিক্যাল সিটি হ্যাজ প্রিজার্ভড ফর ইয়ার্স। বল এর মধ্যে ভুল কোথায়, এবং ভুল না থাকলে তো নো এরার। দেখো কী হবে অ্যান্সার। এখানে আমরা একটা এক্সক্লেমেটরি চিহ্ন পাচ্ছি, তাই তো? তাহলে হোয়াট দিয়ে শুরু হওয়া এই যেরকম যদি এক্সক্লেমেটরি বাক্য থাকে, তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু বসবে কি, একটা এ বা অ্যান বসবে। যেমন হোয়াটস আ বিউটিফুল বিল্ডিং, এখানে শব্দটা খুব ভালো করে খেয়াল রাখবে। আমি কি বললাম? সিঙ্গুলার কাউন্টেবল নাউন। যে জিনিসগুলোকে গোনা যায় তা হলো কাউন্টেবল নাউন, যে জিনিসগুলোকে গোনা যায় না তা হলো আনকাউন্টেবল নাউন। ওকে, চল নিয়ম দেখি। নিয়ম কি বলছে? নিয়ম বলছে যে হোয়াট বা হাউ দিয়ে শুরু হওয়া এক্সক্ল্যামেটরি বা বিস্ময়সূচক বাক্যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বা অ্যান ব্যবহৃত হয়। এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। কেন ইম্পর্টেন্ট এক্ষুনি বলবো, দাঁড়াও এক্সাম্পলটা বলে নিই। যেমন হচ্ছে হোয়াট আ প্রিটি গার্ল, একটা গার্লের কথাই বলা হচ্ছে এবং গার্লটা খুব সুন্দর। এক্সক্ল্যামেটরি সেন্টেন্স যেহেতু আমি পারছি, সুতরাং হোয়াটের পর আমরা একটা এ বা অ্যান বসাবো। তেমনি হোয়াট আ ফুল আই অ্যাম, অবশ্যই এ বসবে। তারপরে হচ্ছে হাউ নাইস আ বার্ড ইট ইজ, সবই হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এবার দেখো তো, আমি দুটো সেন্টেন্স লিখবো, দেখো তো এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা ভুল আর কোনটা ঠিক। দাঁড়াও লিখে। সেন্টেন্স নাম্বার 1 হলো হোয়াট আ বিউটিফুল সিনারি ইট ইজ, এটা হলো সেন্টেন্স নাম্বার 1। আর সেন্টেন্স নাম্বার 2 হলো হোয়াট বিউটিফুল সিনারি ইট ইজ, ধরো একই জিনিস আছে, ঠিক আছে? তো আমাকে বলতে হবে এর মধ্যে কোন ইয়েটা সঠিক, কোন উদাহরণটা সঠিক বলো তো। কোশ্চেন নাম্বার 1টা সঠিক না কোশ্চেন নাম্বার 2টা সঠিক? একটু চিন্তা করো কোনটা সঠিক, একটু ভাবো। ভিডিওটা পজ করো, পজ করে ভাবো। একটা আমি বললাম হোয়াট আ বিউটিফুল সিনারি ইট ইজ, একটা বললাম হোয়াট বিউটিফুল সিনারি ইট ইজ। তো এবার দেখো কেন আমি দুটো উদাহরণ দিলাম। কারণ আমি কি বললাম, আমি বারে বারে একটা শব্দ প্রয়োগ করলাম তোমাদেরকে, যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এই শব্দটা প্রয়োগ করলাম তো, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তো এই যে সিঙ্গুলার কাউন্টেবল লাইনটা আমি বারবার বললাম, এইটার প্রয়োগই হলো এই শব্দটা। দেখো আমরা কি জানি, সিনারি শব্দটা আমরা জানি প্লুরাল। সিনারি শব্দটা আমরা কি জানি যে আনকাউন্টেবল নাউন। সিনারিকে, দৃশ্যকে কি তুমি কোনো ধরো গুনতে পারবে? তুমি এক একটা পিকচারকে গুনতে পারবে, কিন্তু তুমি যদি একটা দৃশ্যের সামনে দাঁড়িয়ে থাকো, তাহলে দৃশ্যকে তুমি কি গুনতে পারবে? ইটসেলফ দৃশ্যকে কিন্তু তুমি কোনো দিনও গুনতে পারবে না। তো এই যে সিনারি শব্দটা বা ফার্নিচার, এই শব্দগুলো কিন্তু হচ্ছে তোমার প্লুরাল শব্দ বা আনকাউন্টেবল শব্দ। এই শব্দগুলোকে গোনা যায় না। আমি কি বারবার বলছিলাম সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তো যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, সেই কারণে এর আগে কিন্তু আর্টিকেল বসে না। আমি বারে বারে আগের ক্লাসেও বলেছি, কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে, আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না। তাই যারা এ অ্যান্সার দিয়েছো তারা সম্পূর্ণ গলত, যারা বি অ্যান্সার দিয়েছো মানে দ্বিতীয় অ্যান্সার দিয়েছো তারা সম্পূর্ণ ঠিক। কোশ্চেনটা দেখে নিই। দেখো বলছে হাউ ওয়ান্ডারফুল গিফট ইট ইজ ফর দ্য নিউলি ওয়েড কাপল। ভুল কোথায়? তাহলে কি হবে এখানে? হাউ ওয়ান্ডারফুল আ গিফট, তাই তো? আ গিফট, রাইট? চল নেক্সট কোশ্চেন, মানে নেক্সট কোশ্চেন নয়, নিয়ম। নেক্সট নিয়মের এরর কারেকশনটা আগে দেখি। কোশ্চেন কি বলছে? ওয়েন আই ওপেন দ্য ডোর মিস্টার শর্মা ওয়াজ ওয়েটিং টু সি ইউ। বলো, যখন আমি দরজাটা খুললাম তখন দেখলাম মিস্টার শর্মা তোমার জন্য দাঁড়িয়ে আছে। এখানে একটা মজাদার কনসেপ্ট আছে, শোন।
এই যে মিস্টার শর্মা, ঠিক আছে, তাহলে কে আমি হলাম এখানে বক্তা, সেন্টেন্সের বক্তাকে, বক্তা হলাম আমি, আর এখানে যার সম্পর্কে আমি বলছি সেটা হলো মিস্টার শর্মা, তাই তো। এইবারে এই মিস্টার শর্মা কি হচ্ছে যে এই শর্মা এক হতে পারে এই শর্মাকে আমি চিনি, আর হতে পারে এটা একটা মিস্টার শর্মা যাকে আমি চিনি না। তাহলে আমি তো জানি না যে মিস্টার শর্মাকে আমি চিনি কি চিনি না, কারণ এই মিস্টার শর্মার রিগার্ডিং আর কোনো বক্তব্য এই লাইনে দেওয়া নেই। তাহলে যদি এই মিস্টার শর্মার সম্পর্কিত আর কোনো বক্তব্য লাইনে দেওয়া না থাকে, তাহলে আমি বুঝবো এই মিস্টার শর্মা হলো আমার অপরিচিত। কারণ পরিচিত হলে আরও বেশ কিছুটা লাইন দেওয়া থাকতো, কিছুটা ইনফরমেশন দেওয়া থাকতো। এখানে মিস্টার শর্মা সম্পর্কে শুধু মিস্টার শর্মা আছে, এখানে সেই মিস্টার শর্মা সম্পর্কে আর কোনো ইনফরমেশন নেই, ফলে ইনি হলেন অপরিচিত। তাহলে মানে আমি যে বক্তা তার কাছে মিস্টার শর্মা অপরিচিত। তাহলে এখানে একটা রুল হলো, যদি বক্তার কাছে যে ব্যক্তির সম্পর্কে বলা হচ্ছে তিনি অপরিচিত হন বা সাম আননোন পারসন হন, তাহলে কি হয়, তাহলে সেই নামের আগে একটা বসানো হয়। তাহলে কি, হোয়েন আই ওপেন দ্য ডোর মিস্টার শর্মা ওয়াজ ওয়েটিং টু সি ইউ। তাহলে কি বোঝা গেল যে একজন মিস্টার শর্মা যাকে আমি চিনি না, সে দরজার কাছে, মানে দরজার বাইরে দাঁড়িয়েছিল। ঠিক আছে, দেখো রুলস, দেখো রুলস কি বলছে, যে রুলস নাম্বার 7 বলছে বক্তার কাছে সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির নাম বা পরিচয়ের পূর্বে, অর্থাৎ যার অর্থ দাঁড়ায় কোনো এক ব্যক্তি, তার আগে এবং অ্যান বসে। অর্থাৎ মিস্টার শর্মা যে কেউ হতে পারে, উই ডোন্ট নো মিস্টার শর্মা, তো মিস্টার শর্মা হলেন যে কোনো একজন ব্যক্তি, তো তার আগে সবসময় আমরা এবং অ্যান বসাবো, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দিয়ে কোশ্চেন আসে মাঝে মধ্যে। যেমন কি এক্সাম্পল দেখো, মিস্টার গুপ্তা কেম টু সি ইউ, মানে সাম আননোন মিস্টার গুপ্তা, আই ডোন্ট নো হিম। তেমনই কি, তেমনই হচ্ছে মিসেস শর্মা ওয়ান্টস টু স্পিক টু ইউ। বোঝা গেল যে কোনো একজন মিসেস শর্মা সে তোমার সঙ্গে কথা বলতে চায়। ওকে, চলো একটা এক্সাম্পল দেখো এক্সাম্পল কি বলছে, বলছে রিসেপশনিস্ট ইনফর্ম দ্যাট মিস রয় ওয়ান্টেড ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট, নো এরর। তাহলে কি হবে, আমরা রুলসে কি শিখলাম, যে মিস রয় হবে, তাই তো। কি শিখলাম, যে মিস রয় হলেন একজন অপরিচিত ব্যক্তি যিনি রিসেপশনে এসছেন এবং তার বিষয়ে রিসেপশনিস্ট ইনফর্ম করছে যে তিনি একটা ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট চান। তাহলে বক্তার কাছে মিস রয় যেহেতু একজন অপরিচিত ব্যক্তি, তাহলে মিস রয়ের আগে আমরা একটা বসাবো। খুব সুন্দর একটা রুল, এবং এটা যেন তোমরা পরীক্ষার খাতায় সহজে প্রয়োগ করে আসতে পারো সেই রকমভাবেই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম। আবারও বলবো, যাদের ভালো লাগছে আমার পড়ানো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলটিতে অন্যান্য যে সমস্ত ভিডিও আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে, এবং তোমার মূল্যবান মতামত অবশ্যই চ্যানেলে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না। এবং যারা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটু মানে কি বলবো, একটু হতাশা হয়ে পড়ছো, কিংবা বলতে পারো যে কোথা থেকে পড়বো সেটা বুঝতে পারছো না, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়া নিয়ে খুবই একটা বিরক্তিকর লাগে কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ ডেইলি যদি 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, তাহলে মাসে 10 × 30 হয়ে যায় 300টা কারেন্ট অ্যাফেয়ার্স। বছরে সেটা কতটা হয়ে যায় বুঝতে পারছো, 30 × 12 মানে 3 × 36, 3600টা কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখা লিটারালি অসম্ভব। সেখানে দাঁড়িয়ে আমি কী করেছি, আমি টেলিগ্রামে তোমাদের সকালবেলা প্রত্যেক দিন 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স দিই, এবং ওই 10টা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও আমি ঠিক করে দিই যে কোনগুলো অ্যাকচুয়ালি তোমাকে ভীষণভাবে মুখস্থ করা উচিত, কোনগুলো তোমাকে সেমি মুখস্থ করলেও চলবে। তো 10টার মধ্যেও কিন্তু ফিল্টারেশন করে দেয়। তোমাদের যাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সমস্যা তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এবং আমার আরও একটা বক্তব্য, আমি যাই পড়াই, যা কিছুই পড়াই, তা কিন্তু অলওয়েজ তার পরীক্ষা নেই। সুতরাং আর্টিকেল যদি শেষ হয় তাহলেই কিন্তু তোমাদের জন্য একটা পরীক্ষা ইংলিশের ওয়েট করছে, সেটা হলো কি 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস অ্যান্ড আর্টিকেলস। এর ওপরে কিন্তু পরীক্ষা নিয়ে নেব, কারণ সামনে পঞ্চায়েত আসে, সামনে WBP আসে, তোমাদেরকে রেডি করাটা আমার কর্তব্য। আমার চ্যানেলে এভরিথিং ইজ ফ্রি। তো সেখানে দাঁড়িয়ে ব্যাপারটা আমার একটাই তোমাদের কাছে বক্তব্য, চ্যানেলের প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখো, এবং বন্ধুদের কাছে চ্যানেলটিকে রেকমেন্ড করো, এবং এই সমস্ত PDF পেতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করে যেও। আচ্ছা, কথা বললাম অনেক, এবার চলে আসি পড়াশোনা দেখে। দেখো, এটা আমরা বুঝলাম, এবার চলে যাই আমরা পরের রুলের দিকে, মানে রুল নাম্বার 8-এর দিকে যাই।
রুল নাম্বার 8 কি বলছে, বলছে আফটার আ হেভি ডিনার দে ডিসাইডেড টু গো ফর ওয়াক ইন দ্য পার্ক। বলো ভুল কোথায় এখানে? দেখো এখানের অ্যান্সারটা কী হবে? এখানে অ্যান্সারটা হয়ে যাবে গো ফর আ ওয়াক। গো ফর আ ওয়াক। কেন? আমি রুলসে এটাকে এটাকে এক্সপ্লেন করছি। চলো রুলসে চলো। দেখো রুলস কি বলছে, যখন কোনো ভার্বকে নাউন হিসেবে ব্যবহার করা হয় তখন তার আগে এ এবং অ্যান বসে। যখন কোনো ভার্ব মানে কোনো কাজ করাকে কোনো বিশেষ্য পদে রূপান্তরিত হয় তখন তা হয়ে যায় কি, তার পূর্বে কি বসে? এ এবং অ্যান। অ্যান যেমন কেমন? হি ওয়েন্ট দেয়ার ফর আ সুইম। সুইম শব্দটা কিন্তু ইটসেলফ হলো হচ্ছে সাঁতার কাটা, কিন্তু এখানে শব্দটা সুইম শব্দটা অ্যাকচুয়ালি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে না। এখানে কি গেছে? সে গেছে কি করতে? সাঁতার কাটতে। তো এইখানে যে সাঁতার কাটা, এই যে সুইমটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি নাউন হিসেবে প্রয়োগ হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব হিসেবে প্রয়োগ হচ্ছে না। সে গেছে এটা হলো ভার্ব, কিন্তু সে কী কারণে গেছে? সে সুইম করতে গেছে। এই কারণ, সেই যে কারণটা কিন্তু অ্যাকচুয়ালি নাউন। সে গেছে এটা হলো ভার্ব, কিন্তু সে যে সাঁতার কাটবে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব নয়, এটা কি? এটা হলো নাউন। তাহলে শি ইজ কামিং ফর আ টক। টকটা কিন্তু নাউন নয়, টক মানেই হলো হচ্ছে কথা বলা। এটা অ্যাকচুয়ালি একটা টকটা অ্যাকচুয়ালি কিন্তু ভার্ব নয়, টকটা ইটসেলফ হলো হচ্ছে একটা এই উদাহরণে কিন্তু একটা নাউন। কেন? কারণ সে আসছে, কামিংটা এখানে ভার্ব, শি ইজ কামিং এটা হলো ভার্ব, কিন্তু কি করতে আসে? যে কথা বলতে আসে, এটা কিন্তু অ্যাজ আ নাউন কাজ করছে। ঠিক আছে? তেমন আই উইল টেক ইউ ফর আ ড্রাইভ, সেম কনসেপ্ট। আরও কনসেপ্ট ক্লিয়ার হবে, আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো এক্সাম্পল কী বলছে, দ্য ম্যানেজার কল দ্য এমপ্লয়ি ইন্টু হিজ কেবিন ফর টক। বলো কী হবে? এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবে, খুব ইম্পর্ট্যান্ট। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবে আর তোমার মনে হবে আরে এ তো সব ঠিক আছে। দ্য ম্যানেজার কল্ড, হ্যাঁ অবশ্যই ঠিক আছে, ম্যানেজার ডেকেছিল। দ্য এমপ্লয়িটাকে ইনটু হিজ কেবিন, মানে তার কেবিনে যাওয়ার জন্য। কেন? এটা কথা বলার জন্য, তার সঙ্গে কথোপকথন করার জন্য। তো ফর টক, এভরিথিং ইজ ফাইন। তাহলে ভুলটা কোথায়? এই যে সূক্ষ্ম ভুল, এইটুকুনি জানবা এরর কারেকশানে ভুল সবচেয়ে যে জায়গায় হয়, একটা হলো নাউনে আর একটা হলো হচ্ছে তোমার আর্টিকেল প্রিপোজিশনে। ভার্বে এত ভুল হয় না, যত ভুল এই আর্টিকেল প্রিপোজিশনে আর নাউনে বেশি হয়। ধরা খায় স্টুডেন্টসরা এই জায়গায়, সব মনে হয় ঠিক, কিন্তু ভুল কোথায়? ভুল তো এই জায়গাটাই। ভুল কোথায়? ভুল হলেছে টক এখানে ভার্ব নয়, টক এখানে হলো নাউন। তো কি হয়ে যাবে? আ টক। এই সূক্ষ্ম জিনিসগুলো তোমাকে পরীক্ষার খাতায় ধরতে হবে। এই জন্যেই আমি এত বেছে বেছে সুন্দর করে তোমাদের ফাউন্ডেশনটা শেষ করানোর চেষ্টা করছি, ঠিক একটাই কারণে, যাতে পরীক্ষার খাতায় এরর কারেকশান হোক, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হোক, বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হোক, একটা জিনিস করা মানে সব জিনিস এরর কারেকশান করতে পারা মানে ওইগুলো তুমি পারবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের অনেকেই দেখেছি ইংলিশে বড্ড অ্যালার্জি। কেন অ্যালার্জি? তুমি ইংলিশ ভালো করে শেখো, একটু মন দিয়ে পড়ো, একটু চোখ কান খুলে পড়ো, দেখবে ইংলিশ পড়া খুব সোজা জিনিস, এমন কঠিন রকেট সায়েন্স কিচ্ছু না। চলো নেক্সট, পরের রুলের আগে এক্সাম্পল দেখি। কি বলছে? দ্য কোম্পানি সাফার্ড লস অফ $100 ইন দ্য ফার্স্ট মান্থ। বলো ভুল কোথায়? কী হবে? এর অ্যান্সার হয়ে যাবে লস্ট অফ $100। দেখো নিয়ম, দেখো ভালো বুঝতে পারবে। নিয়ম কি বলছে? নিয়ম বলছে সংখ্যা বা পরিমাণ নির্দেশক কোনো কিছু নির্দিষ্ট শব্দ বা একক, যেমন 100, ডজন, মিলিয়ন, এই সব কিছুর পূর্বে কি বসবে? এ বসবে। তাহলে কোনো কিছু নির্দিষ্ট একক বা সংখ্যা নির্দেশক কোনো একক বা শব্দের পূর্বে, যেমন 100, মিলিয়ন, ডজন ইত্যাদি শব্দের আগে কি বসবে? এ বসবে। যেমন কি, হি টোল্ড হার 100 লাইস। হি টোল্ড হার 100 লাইস নয়, 100 লাইস, কারণ 100টা হলো একটা একক। ঠিক তেমনই গিভ হার ডজন ফ্লাওয়ার্স, ডজনটা কি? একটা একক, তার আগে আমি একটা আর্টিকেল এ বসাবো। তেমনই হি আর্নস $1,000,000 আইয়ার। হি আর্নস মিলিয়ন আইয়ার নয়, $1,000,000 আইয়ার। ওকে, চলো দেখো একটা কোশ্চেন। দেখো বলছে মাই আঙ্কেল ব্রট ডজন ব্যানানাস ফর দ্য মর্নিং ব্রেকফাস্ট। মাই আঙ্কেল ব্রট ডজন ব্যানানাস ফর দ্য মর্নিং ব্রেকফাস্ট। কী হবে তাহলে? যেমনটা বললাম
যে যখনই একক, ডজন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ঠিক আছে, এই সমস্ত একক বোঝাবে, তার আগে আমরা কি করব, একটা এ বসিয়ে দেব। এ বা অ্যান যা লাগবে তাই। মাই আঙ্কেল ব্রট আর ডজন ব্যানানাস ফর দ্য মর্নিং ব্রেকফাস্ট। চলো নেক্সট কি বলছে, নেক্সট বলছে ডোন্ট, নেক্সট রুল নাম্বার 10 এর কোশ্চেন, ডোন্ট লুজ হোপ অ্যাজ দেয়ার ইজ স্টিল লিটল ওয়াটার লেফট ইন দ্য জাগ। বলো, বলছে ডোন্ট লুজ হোপ অ্যাজ দেয়ার ইজ স্টিল লিটল ওয়াটার লেফট ইন দ্য জাগ। বল, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হয়ে যাবে আ লিটিল ওয়াটার। যারা আ লিটিল ওয়াটার ওয়াটার ভেবেছো তারা একদম ঠিক ভেবেছো। নিয়মে চলো, বুঝতে পারবে আরও ভালো। দেখো, এই নিয়মটা ভিভিআই, একদম ভিভিআই, প্রচুরবার এই নিয়ম থেকে কিন্তু কোশ্চেন এসছে। এটা কিন্তু একদম ভিভিআই নিয়ম। অবশ্যই এই নিয়মটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। দেখো কি বলছে, বলছে আ লিটিল মানে কিছুটা পরিমাণ আছে, সাম পজিটিভ সেন্স, কিন্তু লিটিল মানে নেই বললেই চলে, মানে হার্ডলি এনি নেগেটিভ সেন্স। তাহলে কি, খুব ভালো করে খেয়াল রাখবে, আ লিটিল আর একটা হলো শুধু লিটিল। ওকে, কি হয় যে আ লিটিল মানে এতে তাও একটু আছে, সামান্য হলেও আছে, কিন্তু শুধুমাত্র যদি আ শব্দটাকে আমরা অমিট করে দেই তাহলে শুধু লিটলে কিছুই নেই, মানে একদম একদম নেগেটিভ সেন্স, কিছু নেই বললেই চলে। তাহলে আ লিটিল মানে পজিটিভ সেন্স, কিছু একটা অন্তত আছে। আর লিটিল মানে হলো যে যখনই আটা অমিট হয়ে যাবে তখনই এর মধ্যে আর কিছু নেই বললেই চলে, এটা হলো নেগেটিভ সেন্স। তেমনই আর একটা নিয়ম হয় ফিউয়ের। দেখো, আ ফিউ মানে কি আছে, আ ফিউ মানে অল্প কয়েকটি আছে, সাম পজিটিভ সেন্স, কিন্তু শুধু ফিউ মানে হার্ডলি এনি নেগেটিভ সেন্স, একদম লিটিলের মতো। ফিউ মানে হলো হচ্ছে একেবারেই নেই, আর আ ফিউ মানে হলো হচ্ছে সামান্য কিছু আছে। এক্সাম্পলস কি, যেমন আই হ্যাভ আ লিটল মানি লেফট, মানে কি সামান্য, আর সামান্য পয়সা বেঁচে আছে আমার কাছে। তেমন কি দেয়ার আর আ ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, মানে অল্প কয়েকটা ছেলে মেয়ে ক্লাসে আছে। ওকে, চলো নেক্সট আমরা উদাহরণ দেখব একটু। যেমন কোশ্চেনটা দেখো, কোশ্চেন কি বলছে, অলদো দ্য এক্সাম ওয়াজ টাফ, ফিউ স্টুডেন্টস ম্যানেজ টু পাস দ্য এক্সাম। কী হবে, তাহলে আমরা শব্দটা কী পাচ্ছি, ফিউ। বলছে যে কিছু মানে এক্সামটা কঠিন হওয়া সত্ত্বেও কিছু স্টুডেন্ট এক্সামটা পাস করেছিল। তাহলে কিছু স্টুডেন্ট বা সামান্য স্টুডেন্টের কথাও তো আমি বলছি, কিন্তু এখানে একটা এ শব্দ মিসিং হয়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে শুধু যদি ফিউ স্টুডেন্ট বলি মানে কেউই পাস করেনি, কিন্তু যদি আ শব্দটা যুক্ত করি তাহলে সামান্য কয়েকজন হলেও পাস করেছে। তাহলে ব্যাপারটা খেয়াল থাকবে, এখানে আ ফিউ স্টুডেন্ট হবে। আজের ক্লাসের আমাদের লাস্ট রুল নাম্বার 11। যাদের চ্যানেলটি ভালো লাগছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং আমার হাম্বেল রিকোয়েস্ট যে বন্ধু বান্ধব থেকে শুরু করে যে সমস্ত পরিচিত গ্রুপ তাদের কাছে চ্যানেলটি ছড়িয়ে দেবে, কারণ এইটুকুনি বলবে চ্যানেলটিতে কিন্তু এভরিথিং ইজ ফ্রি অফ কস্ট। ওকে, আর সাথে চ্যানেলে অন্যান্য যে সমস্ত ভিডিওস আছে সেগুলো কিন্তু অবশ্যই চেক আউট করতে ভুলবে না। আচ্ছা, রুল নাম্বার 11 বলছে, কোশ্চেন আগে বলছে, ইট ওয়াজ আ রাদার কমপ্লিকেটেড সিচুয়েশন ফর দ্য এন্টায়ার টিম। বলো, ভুল কোথায় আছে? ইট ওয়াজ আ রাদার কমপ্লিকেটেড সিচুয়েশন ফর দ্য এন্টায়ার টিম। বলো, এখানে ভুল কোথায় আছে, কি মনে হচ্ছে? ইট ওয়াজ আ রাদার কমপ্লিকেটেড সিচুয়েশন ফর দ্য এন্টায়ার টিম। দেখো, ভুল তো কোনো জায়গায় মনে হচ্ছে না যে ভুল আছে, কিন্তু ভুল আছে এর মধ্যে। কোন জায়গাটা বলো তো? ভুল হলো হচ্ছে এই জায়গাটা। ইট ওয়াজ আ রাদার নয়, রাদার আটা এখানে হবে না, আটা এখানে হবে, রাদার আ কমপ্লিকেটেড সিচুয়েশন। দেখো কেন হবে, আমরা একটু নিয়মটা দেখি। চলো দেখো নিয়ম কি বলছে। নিয়ম বলছে কিছু নির্দিষ্ট অ্যাডভার্বস, যেমন কি রাদার, কোয়াইট, সাচ, অ্যাজ, টু ইত্যাদির ক্ষেত্রে আর্টিকেল এ এবং অ্যানের অবস্থান ওই শব্দ মানে ওই অ্যাডভার্বগুলোর পরে বসে। তাহলে শব্দগুলো কি কি? রাদার, কোয়াইট, সাচ, অ্যাজ, টু, এই শব্দগুলোর শেষে কিন্তু এ এবং অ্যান বসে, এর আগে বসে না। যেমন এক্সাম্পল, ইট ওয়াজ রাদার আ নিউসেন্স, বা ইট ইজ কোয়াইট আ গুড স্লিপ, বা
হি ইজ সাচ আ নাইস ম্যান, সব কিন্তু এ এবং অ্যান পরে বসবে এই সমস্ত অ্যাডভার্বসগুলোর। চলো উদাহরণ দেখি। উদাহরণ কি বলছে, দ্য নিউ পলিসি টার্ন আউট টু বি আ কোয়াইট ইন্টারেস্টিং প্রজেক্ট। বলো ভুল কোথায় তাহলে? আ নিউ পলিসি টার্ন আউট টু বি আ কোয়াইট ইন্টারেস্টিং প্রজেক্ট। তাহলে কি বললাম, যে যেখানে বলেছিলাম যে র্যাদার, কোয়াইট, সাচ, অ্যাজ টু এইসবের পরে আ বসে, নট এর আগে আ বসে। তাহলে এটা এখানে না বসে চলে আসবে কোয়াইট আ ইন্টারেস্টিং প্রজেক্ট। খুব ভালো, এই নিয়মটাও খুব ভালো। এই নিয়ম থেকেও কিন্তু কোশ্চেন আসে, সূক্ষ্ম নিয়ম। এই জন্য এক্সামিনার এই সমস্ত নিয়ম দিতে পছন্দ করে বেশি। ছেলে মেয়ে পারবে না, দেখবে আর ভাববে আরে এ তো সবই ঠিক আছে, ভুল কোথায়? তুমি মাথা চুলকে পাগল হয়ে যাচ্ছে যে ভুল খুঁজে বের করতে, কিন্তু তোর চোখের সামনেই যেটা আর্টিকেলের ভুল দেওয়া, তুমি সেটা দেখতেই পাচ্ছ না। সেই জন্যই এই নিয়মগুলো শিখিয়ে দেওয়া। তাহলে আর্টিকেল কিন্তু আমাদের শেষ। এরপরের দিন কিন্তু আর্টিকেলের একটা নিয়ে আসবো, একটা তোমার প্র্যাকটিস সেট নিয়ে আসবো। সেটা একটু প্র্যাকটিস করে নেওয়ার পরে আমরা চলে যাব এর পরের কোনো একটা চ্যাপ্টারের দিকে। অবশ্যই দেখবো যে কোন চ্যাপ্টারটা করালে তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভালো হয়, যাতে তোমরা পরীক্ষায় ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বলো বা আরও যে সমস্ত এরর কারেকশন আসে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আসে, এইসবগুলো তোমরা যাতে ভালো করে করতে পারো। তাহলে কেমন লাগছে পড়াশুনো অবশ্যই কিন্তু চ্যানেলে জানিও, অর্থাৎ কমেন্ট সেকশনে কিন্তু জানিও। এবং যদি মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং চ্যানেলে অন্যান্য যে সমস্ত ভিডিও একদম ফ্রি অফ কস্টে তোমাদেরকে পড়ানো হচ্ছে তার মধ্যে আমি একটু বলে রাখি, আমাদের বাংলা ব্যাকরণের ক্লাস কিন্তু বহুদূর এগিয়ে গেছে। যারা পঞ্চায়েত এবং আনসিডিএসের পরীক্ষার্থী আছো তারা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু ব্যাকরণের ক্লাসটা দেখবে। সেখানে কিন্তু সন্ধি বিচ্ছেদ, পদ পরিচয়, কারক অকারক, সমাস, বাক্য পরিবর্তন, এক কথায় প্রকাশ, লিঙ্গ পরিবর্তন এবং বচনের ক্লাস, এতগুলো ক্লাস কিন্তু একদম ফ্রি অফ কস্টে প্রিমিয়াম কোয়ালিটির মেটেরিয়ালস দিয়ে কিন্তু পড়িয়ে দিয়েছি। এমনটা নয় যে ওই 30টা কোশ্চেন পড়িয়েছি, পড়ানোর পর বলেছি না 30টা কোশ্চেন এবং চলো এসো পেইড ব্যাচে জয়েন হয়ে যায়। না না না, এই সমস্ত না। একদম পেইড ব্যাচে যেভাবে পড়ায় ঠিক সেইভাবে পেইড ব্যাচে আমি পড়িয়েছি, ঠিক সেইভাবে আমি পেইড ব্যাচের মতো পড়িয়েছি। এত প্রিমিয়াম কোয়ালিটি আমি মেবি তোমরা কোনো পেইড ব্যাচেও পাবে না। তো সেখানে দাঁড়িয়ে প্রচুর ছেলেমেয়ে উপকৃত হচ্ছে, প্রচুর ছেলেমেয়ের ভালো লাগছে সেই ভিডিওগুলো, তোমরা কিন্তু সেগুলোও দেখতে পারো। এবং সাথে জিকে প্র্যাকটিস সেট আছে, আমি লাস্ট যে প্র্যাকটিস সেট 14 নম্বর প্র্যাকটিস সেটটা আপলোড করেছি, আমি চাই সেখানে গিয়ে তোমরা একটু কমেন্ট করো, একটু জানাও যে তোমরা সায়েন্সে অ্যাকচুয়ালি কতটা ভালো। ঠিক আছে, দেখো ওই 25টা কোশ্চেনের মধ্যে তুমি কটা অ্যান্সার করতে পারো, এতটা সোজা কোশ্চেন কিন্তু আমি দেইনি। আর সাথে আমাদের ইতিহাসের ফাউন্ডেশন চলছে, সেটাও তুমি অবশ্যই চেক আউট করতে পারো, খুবই তাড়াতাড়ি সেখানে মুঘল সাম্রাজ্য শুরু হবে। আর সাথে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিকে চলছে, সেখানে পঞ্চায়েতি রাজ পড়ানো শুরু করে দিয়েছি, এবং 2-3 দিনের মধ্যেই পঞ্চায়েতের জন্য যে রুরাল ডেভেলপমেন্টের ক্লাস সেটাও কিন্তু চলে আসবে, তার পিডিএফ রেডি হয়ে গেছে, সেটাও চলে আসবে, সেটাও কিন্তু তোমরা চেক আউট করতে ভুলবে না। আমি কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে রুরাল ডেভেলপমেন্টও পড়িয়ে দেবো, এবং তার পিডিএফ পেতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হেলদি, কিপ স্টাডি, থ্যাংক ইউ।